আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা রানী গল্পের 13 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। পরপর কয়েকটি ওটির চাপে টানা 2 দিন সৌহার্দ্য ক্লাসে আসতে পারেনি। আজ যখন সে ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালো, চোখ জোড়া অস্বাভাবিকভাবে পুরো ক্লাসরুমে খুঁজে ফিরছিল, কিন্তু কাঙ্ক্ষিত সেই মুখটি না দেখে তার চল শক্ত হয়ে এলো। মনের ভিতর কোথাও যেন এক দলা আশ্বস্তি দানা বাঁধল। চোখের পলক ফেলে সে বিরক্তিটুকু আড়াল করার চেষ্টা করলো। কিছুক্ষণ যান্ত্রিকভাবে লেকচার দেওয়ার পর সৌহার্দ্যের স্থির দৃষ্টি গিয়ে পড়ল পৃথার উপর। গলার স্বর কিছুটা কঠোর করে প্রশ্ন করলো, ইউর নেম? পৃথা একটু ইস্তস্ত হয়ে উঠে দাঁড়ালো, ভয়ে ভয়ে বলল, পৃথা হাসান স্যার। সৌহার্দ্য ভুকুসকে অদ্ভুত এক বিরক্তিকর ভঙ্গিতে তাকে গম্ভীর সুরে বলল, তোমাদের সাথে থাকে ওটা বোচানাক, ওটা কি আজকে আসেনি? পৃথার মনে মনে এক পলসা গালি বেরিয়ে এলো। মুখে সে একরাশ কৃত্রিম কোমলতা ফুটিয়ে বলল, না স্যার, আসেনি। শুনে মনে হলো সৌহার্দ্যর বিরক্তির জন্য এক মুহূর্তের জন্য চরমে পৌঁছালো। সে আর কোনো কথা বাড়ালো না। বাকি আধা ঘন্টা কোনো মতে ক্লাস শেষ করে দ্রুত পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সাহাবীর মার্কেট থেকে রিদির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বের হচ্ছিল। ব্যাগগুলো 2 হাতে সামলাতে গিয়ে সে যখন ব্যস্ত, তখনই হঠাৎ কারোর সাথে প্রবল ধাক্কা খেল সে। ব্যাগগুলো ছিটকে পড়ে গেল মেঝেতে। জিনিসপত্র গুছিয়ে নিতে সে নিচু হতেই কানে এলো এক তীক্ষ্ণ, চঞ্চল ও ঝাঁঝালো মেয়েলি কণ্ঠস্বর। এই কানা লোক, চোখে দেখেন না? নাকি চোখ আন্ডার প্যান্টের ভিতরে নিয়ে হাঁটেন? এমন অদ্ভুত বেপরোয়া মন্তব্য শুনে সাহাবীর চমকে উঠে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী বয়সী একটি মেয়ে। বয়স খুব বেশি হলে জ্যোতিষ সমান হবে, অথবা বড়জোর একটু বেশি। প্রথম দর্শনে সাহাবীর মেজাজ সপ্তমে চড়ে গেল। বাচ্চা একটা মেয়ে মুখে এমন সংকল্প কথা শুনে সহ্য করতে পারল না। চোখের দৃষ্টিতে আগুনের হলকা নিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে, ছোটো মুখে বড় কথা। থাপ্পড় মেরে গাল লাল করে দেব। নাক টিপলে এখন দুধ বের হবে, অথচ কথা বলার কি ধরন? সাহাবীরে এমন ভয়ঙ্কর রূপ দেখে রিভা মুহূর্তের জন্য কিছুটা হচকুচিয়ে গেল, কিন্তু পরক্ষণ নিজের জেদ চেপে ধরে সে কিছু বলতে গেল, কিন্তু সাহাবীর তাকে থামিয়ে দিয়ে তার রক্তচক্ষু আর কঠোরতা গম্ভীর কণ্ঠে বলল, সরো সামনে থেকে। কথাটা বলেই সে রিভাকে আর কোনো সুযোগ না দিয়ে হন হন করে ভিড়ের ভিতরে হারিয়ে গেল। রিভা অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নিজেকে রাগকে একটু দাইয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, রাক্ষস একটা, যেভাবে তাকাচ্ছিল! আমি যে একটা ছোটো মানুষ, আমার যে ভয় লাগতে পারে সেদিকে কোনো খেয়াল আছে? অদ্ভুত একটা লোক। মূলত রিভা 1 সপ্তাহ আগে ঢাকাতে এসেছে। গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে রিদিকে না পেয়ে তার মনটা এমনিতে বিষণ্ণ ছিল। একটু মন ভালো করার আশায় মার্কেটে করতে বেরিয়ে এই অদ্ভুত পরিস্থিতির শিকার হলো সে। আজ 3 দিন পর রিদি কলেজে এলো। তবে দুঃখের বিষয়, তার একটা বন্ধু সে খুঁজে পেল না। মন খারাপ করা আকাশ নিয়ে করিডোর দিয়ে রিদি যে ক্লাসরুমের দিকে এগোতে যাবে, অমনি সামনে এসে পথ আটকা দাঁড়ালো সৌহার্দ্য। তাকে দেখে রিদি পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সৌহার্দ্যর গম্ভীর ও গমগমে কণ্ঠর তাকে থামিয়ে দিল। ইউদের ব্যাটারি, ক্লাসে আলটিমেটাম দেওয়ার শর্তেও ক্লাস মিস দিয়েছ কেন? টানা 3 দিনে তীব্র জোরে রিদির শরীরটা এমনিতে নিস্তেজ হয়ে আছে। পড়াশোনার চাপ আর অসুস্থতার ক্লান্তিতে তার ভেতরটা তখন অস্থির। সৌহার্দ্যর এমন হঠাৎ আগমনে মেজাজ তীরে হয়ে গেল রিদির। সে বিরক্তিতে মুখ ফিরিয়ে বলল, সেটা আমার ইচ্ছে, আপনাকে বলতে হবে কেন? সৌহার্দ্য কিছুক্ষণ ভকুসকে তীক্ষ্ণ দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে রইল, তারপর হিসিয়ে বলল, ওকে দেন, এখন আমার থেকে পানিশমেন্টও পেতে হবে, চলো। বলে সে এদিক ওদিক তাকিয়ে রিদির হাতটা শক্ত মুঠোয় পরে নিয়ে তাকে টেনে নিয়ে নিজের চেম্বারের ভিতরে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল। রিদি কিছু বুঝে ওঠার আগে ঘটে গেল সবটা। চেম্বারের ভিতরে আসার পর হাতটা ছাড়িয়ে নিতে রিদির আগে ফুঁসে উঠল, এটা কি করলেন অসভ্য লোক? কেউ দেখে নিলে কি হতো? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অসভ্য ডাক্তার? সৌহার্দ্য রাগ নিয়ে চিবিয়ে বলল, তোমার রূপ দেখার জন্য এখানে আনা হয়নি। তুমি আমার ক্লাস মিস দিয়েছ, আর পানিশমেন্ট পেতে হবে এখন। সৌহার্দ্যর কথা শুনে রিদির রাগে ফেটে পড়ল। এমনিতে 3 দিনের জোরে বিছানা ছেড়ে উঠতে পারছে না, তার উপর এই লোকের পানিশমেন্ট। রিদি বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, সেই দিন 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে আপনার পানিশমেন্ট শেষ হয়নি? মন ভরেনি? সৌহার্দ্য রিদিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে শীতল কণ্ঠে বলল, না, তোমাদের মতো স্টুপিড ছাত্রীদের এসব পানিশমেন্ট কাজ হয় না। তাই আমি ভেবেছি যারা এখন থেকে আমার ক্লাস মিস করবে তাদের থেকে ফাইন নিব। রিদি নাক মুখ কুচকে মনে মনে বিড়বিড় করলো, আগে জানতাম অসভ্য লুচ্চ ডাক্তার, এখন দেখি ধান্দাবাজ। এগুলো করেই তো এত টাকা বানিয়েছেন অসভ্য ডাক্তার। সৌহার্দ্য কিছু বলার আগে রিদির ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে তার দিকে এগিয়ে দিল। সৌহার্দ্য টাকাটা হাতে নিয়ে রিদির দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? তোমার কি আমাকে ভিখারি মনে হয়? রিদি বিড়বিড় করে বলল, তুই শুধু ভিখারি না, ভিখারির হেড, অসভ্য লোক। নিজের বউ মানিস না দায়িত্ব নেওয়ার ভয়ে।
হৃদির নীরবতা দেখে সৌহার্দ্যের বিরক্তি আরও বাড়ল। সে কঠোর সুরে বলল, তুমি আমার 17 ক্লাস মিস করেছ, ফাইন হিসেবে 17,000 টাকা দাও। হৃদির জন্য বেক্কেল বনে গেল। কলেজে এমন কোনো নিয়ম তার জানা নেই সেখানে ক্লাস টিচারকে ফাইন দিতে হয়। সে রাগে গজগজ করতে করতে বলল, এটা মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নামে অথরিটির কাছে কমপ্লেন করব, ঘুষের দায়ে জেলে পড়ে দেব। একদম বলদ পেয়েছেন আমাকে। ডিএসপি আকরাম খানের মেয়ে আমি, আপনার ধান্দাবাজি আমার কাছে চলবে না। হৃদির কথার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সৌহার্দ্য নির্বাক কণ্ঠে বলল, ওকে দেন, আগে টাকা বের করো, তারপর যা করা করবে। হৃদি বুঝলো এই অসভ্য লোকের সাথে তর্ক করে লাভ নেই। সে একটু নরম হয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, স্যার আমার কাছে তো এখন এত টাকা নেই, আপনাকে পরে পরিশোধ করে দেব, প্রমিস। সৌহার্দ্য চেয়ারে পা ছড়িয়ে আরাম করে বসে বলল, ওইসব বাকি কাজ আমি করি না। তবে তুমি যেহেতু আমার না মানা বউ, সেহেতু তুমি চাইলে তোমার জন্য স্পেশাল একটা অফার দিতে পারি, বলে সে মাথা উঁচিয়ে হৃদির দিকে তাকালো। হৃদি মনে মনে গালি দিয়ে বলল, এই অসভ্য ইতর লোকের কাছ থেকে শেখা উচিত কিভাবে জুতা মেরে গুরুদান করতে হয়। কিন্তু মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, ঠিক আছে স্যার বলুন। সৌহার্দ্য একটু গলা খাকিয়ে দিয়ে বলল, যদি এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবু তোমার উপর করতে চেয়েছি অফারটা। হৃদি উৎসুক হয়ে তাকিয়ে রইল। সৌহার্দ্য গমগমে কণ্ঠেই বলল, দেন ইউ ক্যান গিভ মি 70 কিসেস অ্যান্ড আই ফাইন। ইউ ক্যান গিভ মি এনিহোয়ার, আই হ্যাভ নো প্রবলেম। চাইলে তুমি আমাকে জরিমানা হিসেবে 100টা চুমু দিতে পারো, সেগুলো যে কোনো জায়গায় দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। কথাটা কানে যেতে হৃদি চেঁচিয়ে উঠল, কি সি অসভ্য লোক, আপনার থেকে ভালো কিছু আশা করা বোকামি, লুচ্চা ডাক্তার। সৌহার্দ্য নির্বাক ভঙ্গিতে তাকিয়ে একটু আফসোস নিয়ে বলল, ওকে দেন, টাকা দাও, তোমার উপকার করতে চাইলাম, নিলে না। হৃদির আগে লজ্জায় মুখটা লাল রীতিমতো হয়ে গেছে। সে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য এমন কিছু চাইতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। সৌহার্দ্য কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থেকে আবার গমগমে সুরে বলল, হোয়াটস রং, আই এম গেটিং লেট, গিভ মি আই মানি। হৃদি বুঝলো এই বেয়াদব লোক তাকে এমনি এমনি যেতে দেবে না। সে লজ্জায় লাল হয়ে মিনমিনিয়ে বলল, এতগুলো পারবো না, একটা দিতে পারি। কথাটা বলে সে লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। শরীর তখন এক অদ্ভুত শিহরণ আর অনুভূতির দোয়ালে। সৌহার্দ্য ভাবনায় কোনো পরিবর্তন নেই। সে নির্বিকার হয়ে বলল, ওকে দেন কাম, বলে সে গালটা বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দরজার জুড়ে একটা ধাক্কা পড়ল। দরজায় জোরালো টোকার শব্দে হৃদির ঘোর যেন হঠাৎ ভেঙে গেল। তার হৃৎপিণ্ড তখনও ধুকভুক করছে, যেন কোনো বড় বিপদ থেকে বেঁচে ফেরা হাফসির বাঁচল সে। দরজার পাশে মানুষটির জন্য মনে মনে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করল হৃদি। লজ্জায় আর চরম অস্বস্তি, তার মুখটা টকটকে লাল হয়ে উঠেছে, যেন কেউ আগুনের আঁচ দিয়েছে তাতে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে এক ধাপ পিছিয়ে গেল। সৌহার্দ্যর চোয়াল শক্ত হয়ে এলো। এমন একটা মুহূর্ত ব্যাঘাত ঘটায় সে রীতিমতো বিরক্ত। সে গম্ভীর গলায় বলল, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকলো সুজন। সে বুঝতেই পারেনি ভেতরে ঠিক কী পরিস্থিতি চলছে। হৃদিকে এভাবে সৌহার্দ্য চেম্বারে অপ্রস্তুত অবস্থায় দেখে সুজন একটু অবাক হয়ে বলল, ও এখানে কি করছিস ওর সাথে? এরকম ভয় পেয়ে আসিস কেন? সৌহার্দ্য বিরক্তির চূড়ায় সীমায় পৌঁছে বলল, কি করতে দিয়েছিস তুই স্টুপিড? কি এমন কাজ যে তোর এখন না আসলে হতো না? সৌহার্দ্যর এমন বেপরোয়া কথা হৃদির অবস্থা নাজেহাল। সে বিড়বিড় করে বলল, অসভ্য লোক, বলে 1 সেকেন্ড আর দাঁড়ালো না। দৌড়ে কোনো রকম সুযোগ না বুঝে পালিয়ে গেল। এদিকে সৌহার্দ্যর এমন আচরণে সুজন থতমত খেয়ে গেল। সুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যর রাগ আর বিরক্তি নিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে না থেকে বল কেন এসেছিস? সুজন একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুই এমন রেগে আছিস কেন? কাহিনী কি বলতো? বউ মানি না বা? সুজন বাকিটা শেষ করতে পারল না। তার আগে সৌহার্দ্য চেঁচিয়ে বলল, জাস্ট সেট আপ সুজন, ফালতু কথা বলবি না। ও একটা পড়া বুঝতে পারেনি ক্লাসে, তাই বুঝে নিতে এসেছে। সুজন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, এমন একটা ছাত্রী কেঞ্জে নাই দরজা বন্ধ করে আর বলতে পারল না। সৌহার্দ্য ফাইন ছুড়ে দিয়ে বলল, গো। সুজন ফাইলটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাবে, তার আগে কিছু একটা মনে পড়তেই থমকে দাঁড়ালো। সৌহার্দ্য বিরক্তি নিয়ে তাকালো। সুজন সিরিয়াস মুখ নিয়ে বলল, তোর শতান আসছে। সৌহার্দ্য চেঁচিয়ে বলল, হোয়াট ইজ দিস শতান? সুজন একটু ভাবুক হয়ে বলল, মেয়েদের বেলায় যাকে সতীন বলা হয়। সৌহার্দ্য ভোকুসকে তাকালো। সুজন একটু মনে করার চেষ্টা করলো, বলল, ওই যে বীরের চাচাতো ভাই, যার কথা বীর বলতো। হৃদি যাকে ছোটোবেলায় বিয়ে করবে বলে হেলিয়ে মরতো, তাজওয়ান শিকদার এই হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। কথাটা বলে আবার যেতে যেতে বলল, ভাই সাবধান, বউ কিন্তু আগে থেকে ক্রাশ খেয়ে আছে। সৌহার্দ্য রাগী দৃষ্টিতে তাকালো সুজনে কোনো রকম ফাইলটা নিয়ে সেখান থেকে কেটে পড়ল। সুজন চলে যেতেই সৌহার্দ্য রাগে বিড়বিড় করে বলল, একটা 1.5 বেটারের জীবন বরবাদ করে দিলি, শান্তি নেই কপালে, সেরা জিন্দেগি।
কলেজ গেট দিয়ে বের হতেই হৃদির চোখ আটকে গেল সামনের দৃশ্যটিতে। আরহানের সাথে শাহেদা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সমস্ত সংকোচ আর দ্বিধা ভুলে হৃদি দৌড়ে গিয়ে ঝাপটে ধরল শাহেদা চৌধুরীকে। তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক আর্তনাদ, আম্মু আপনি আপনি এখানে কিভাবে? শাহেদা চৌধুরী দুই হাতে হৃদিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অভিমান আর আদরের মিশ্রণ ভারী গলা বললেন, কে তোর আম্মু? সত্যি যদি মা মানতিস তবে কি এভাবে বুক খালি করে চলে আসতে পারতিস? হৃদি চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু গলার কাছে একটা পাথরের মতো দলা পাকিয়ে আছে কান্না। সে কি বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার মুখ ফসকে বেরিয়ে এলো না। তার মানে আর্তনাদ প্রতিধ্বনিত উঠল, আমি কি করব আম্মু? যার জন্য তুমি আমাকে নিজের করে নিয়ে গিয়েছিলে সে তো আমাকে চায় না, সে তো আমাকে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারছে না। মনের গহীনে জমানো এই তীব্র হাহাকারগুলো কেবলই নিজের ভেতরে চেপে রাখলো শাহেদা চৌধুরী। বুক থেকে মাথা তুলে চোখের জল মুছে লিদি স্নাও জিজ্ঞেস করলো, আপনার শরীর এখন কেমন আছে আম্মু? ওষুধগুলো ঠিকমতো খাচ্ছেন তো? শাহেদা চৌধুরী রীতির কপালে আলতো করে একটা স্নেহ চুমু খেলেন। ভেজা চোখে হাসার চেষ্টা করে বললেন, খাচ্ছি মা, সব খাচ্ছি, তুই এখন আমার সাথে চল। হৃদি অসহায় চোখে তাকিয়ে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করে বলল, না আম্মু প্লিজ রাগ করবেন না, আমি যেতে পারবো না। শাহেদা চৌধুরী হৃদির হাতটা নিজের হাতে মুঠো শক্ত করে ধরে কাঁপা কাঁপা সরে বললেন, আমার জন্য চল, আমার মেয়ে হয়ে। তোকে বাবুর জন্য যেতে বলছি না, আমার মেয়ে হয়ে তুই কি মায়ের কথাটা রাখতে পারবি না? মাত্র 2 দিনের জন্য একটু ঘুরে আয় না মা। হৃদি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আরহান কাতর সরে বলল, প্লিজ বোন তুই চল, আমি কথা দিচ্ছি 2 দিন পরে তোকে আবার নিজের শিকদার বাড়িতে দিয়ে আসবো। হৃদির চোখের সামনে ভেসে উঠল এক ঝাঁক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। একটা মানুষের অবহেলা আর তিক্ততার জন্য কি বাকি সবার এই পবিত্র ভালোবাসা সে অস্বীকার করতে পারবে? হৃদি আর অমত করতে পারল না, মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।